আসসালামু আলাইকুম। চলে যাচ্ছি ঘটনায়। ঘটনাটি যিনি পাঠিয়েছেন তিনি একজন ইলেকট্রনিক ইঞ্জিনিয়ার, যার ঘটনা আমরা বলছি। তার নাম মোহাম্মদ জাহিদ হোসেন। তো উনি পরিবার সহ থাকতেন হচ্ছে চট্টগ্রামের অক্সিজেন যে এরিয়াটা রয়েছে এখানে। এখন সমস্যা হলো কি, ওইখান থেকে ইপিজেডের এখানে গিয়ে চাকরি করে আবার বাসায় আসবেন, ওনার জন্য বেশ কষ্টসাধ্য ছিল। তো উনার পরিবারের লোকজন চিন্তা করলো উনারা বাসা ছেড়ে দিয়ে চলে যাবেন ওই ফটিকছড়িতে। আর এই জাহিদ হোসেন ভাই চিন্তা করলেন যে উনি ইপিজেডের কাছাকাছি বাসা নেবেন। তো ইপিজেডের কাছাকাছি যে বাসাগুলো ছিল ওগুলো বেশ ঘনবসতিপূর্ণ এলাকা ছিল, যার কারণে ওই জায়গাটা ওনার বেশ একটা পছন্দ হলো না। উনি চিন্তা করলেন উনি আগ্রাবাদে বাসা নেবেন। এই জাহিদ হোসেন ভাই অক্সিজেনের ওই বাসায় থেকেই বাসা খুঁজছিলেন আগ্রাবাদ এলাকায়। তো আগ্রাবাদ এলাকায় উনি খুঁজছিলেন একটা ছোট বাসা, কারণ উনি একা থাকবেন, উনি তো ব্যাচেলর মানুষ, সাবলেট হলে ভালো হয়। তো উনি খুঁজছিলেন, মন মতো পাচ্ছিলেন না। এরপর উনি অনলাইনেও খোঁজাখুঁজি করেন। তো অনলাইনে খুঁজে একটা বাসা তিনি পেয়ে যান। তো উনি ওখানে থাকা নম্বরে ফোন করেন, এক ভদ্রলোক ধরেন। তো ওনার সাথে কথাবার্তা যখন হয় তখন ওই বাসাটা দেখতে আসতে বলেন। উনি সন্ধ্যার দিকে ওখানে এসেছেন। দেখা গেল যে ওই বাসাটা বেশ বড়। এখানে হাজব্যান্ড ওয়াইফ থাকে। ওনাদের বিয়ে হয়েছে ৩-৪ বছর এরকম, তবে কোনো সন্তানাদি ছিল না। দেখা গেল যে প্রথম দর্শনেই ওই যে দম্পতি, এই দম্পতিকে এই জাহিদ হোসেন ভাইয়ের ভালো লেগে যায়। আবার ওই যে দুইজন হাজব্যান্ড ওয়াইফ, এই দুজনও জাহিদ হোসেন ভাইকে পছন্দ করেন। হয় না যে প্রথম দর্শনে একটা মানুষের প্রতি ভালো ইমপ্রেশন তৈরি হওয়া, একটা ভালো লাগা তৈরি হয়, ভালো মানুষ বলে মনে হয়, এমনটাই হয়েছিল। এই কারণে দেখা গেল ওই দম্পতিও জাহিদ হাসান ভাইকে ওই রুমটা নেওয়ার জন্য অনুরোধ করেন। জাহিদ হাসান ভাইও রাজি হয়ে যান। তো ওই যে রুমটার সাথে ব্যালকনি ছিল, ওয়াশরুম ছিল, মানে একদম সেপারেট। আর ওনাকে কোনো ধরনের ফার্নিচার কিনতে হয়নি। ওয়ার্ড্রপ, খাট, একটা রুমের মধ্যে একজন থাকার জন্য যা যা লাগে সব কিছুই ছিল। এটা ওনার জন্য একটা প্লাস পয়েন্ট ছিল। কিছুই আনতে হবে না, শুধু জামা কাপড়গুলোই আনতে হবে। খাওয়া দাওয়া উনি বাইরেই করবেন বলে উনি জানিয়েছেন। আর বৃহস্পতিবার অফিস করে উনি চলে যাবেন ফটিকছড়ির নাজিরহাটে উনার বাসায়। রবিবারে এসে সরাসরি উনি অফিসে যাবেন। এই যে রবিবার থেকে বুধবার পর্যন্ত এই সময়টাই মূলত সন্ধ্যার পরে উনি বাসায় অবস্থান করবেন। এতে করে উনাদের জন্য ভালো হলো। আর ওনারা মূলত দুজন থাকতেন, তো বাসাটা ফাঁকা ফাঁকায়। কোনো একটা কারণে উনারা আসলে সাবলেট চাচ্ছিলেন। যাই হোক, দ্রুত উনিও উঠে পড়েন নতুন বাসায়। তো প্রথম দিন যখন উঠেছেন, তো মালপত্র রেখে, মানে কাপড় চোপড়গুলি আর কি, তারপর উনি অফিসে চলে যান। সন্ধ্যার পরে উনি বাসায় আসেন। বাসায় আসার পর উনি যখনই বিশ্রাম নেওয়ার জন্য বিছানায় বসেছেন, হঠাৎ করে উনার শরীরটা কেন জানি ভারী হয়ে যায়। কেমন একটা অস্বস্তি বোধ উনার মধ্যে ছিল। কিন্তু প্রথমবার যখন উনি এই বাসায় এসেছিলেন বেশ ভালো লাগছিল, বাসাটা খোলামেলা, খুব সুন্দর লাগছিল। কিন্তু এখন কেন জানি এক ধরনের অস্বস্তি বোধ কাজ করছে। উনি চিন্তা করলেন যে নতুন বাসা, এই কারণে হয়তো বা অস্বস্তি বোধ হচ্ছে, সময়ের সাথে সাথে সেটা ঠিক হয়ে যাবে। কিন্তু এই অস্বস্তি বোধটা একটু অন্যরকম ছিল। শরীরটা ভারী ভারী হয়ে যাওয়া,
এমন একটা অনুভূতি, বারবার ওনার নজরটা ছিল ব্যালকনির দিকে। কেন জানি ওনার নজরটা ওই দিকেই যাচ্ছে শুধু। উনি নজরটা ফিরিয়ে রাখতে পারছেন না, বারবার ওই দিকেই। যে ভয়ঙ্কর কিছু দেখছেন এমনটাও না। একটা পর্যায়ে উনি কি করেন, ওই বেলকনির যে স্লাইডিং ডোর, থাই গ্লাসের যে ডোরটা, এটা উনি টেনে দেন। এরপর পর্দাটাও উনি টেনে দেন। তারপরও কেন জানি মনে হচ্ছে বারবার নজর উনার ওই দিকে যাচ্ছে। তো উনি তো শুয়ে পড়েছেন, রাত তখন বেশ অনেক হয়েছে। উনি তখন ঘুমের মধ্যে, তবে খুব যে গভীর ঘুম এটাও বলা যাবে না। উনি খাটের উপর তো শুয়ে আছেন। ঘুমের মধ্যে হঠাৎ করে মনে হলো উনার খাটের এক পাশে অনেক ভারী কিছু একটা বসেছে। আমরা যদি খাটের উপর শুয়ে থাকি তখন বেশ মোটাসোটা পরিপূর্ণ উচ্চতার একজন মানুষ যদি খাটের পাশে বসে, তখন খাটটা কিন্তু এক পাশে চেপে যায়। চেপে যাওয়া বলতে এখানে একটা মানুষের চাপ পড়ে, তখন এক ধরনের একটা শব্দ হয়। এক ধরনের অনুভূতি তারাই ফিল করেন যারা ওই সময়টায় খাটে শুয়ে থাকেন। তো ওনার কাছে ওরকম ভাবে মনে হয় যে কেউ একজন খাটের উপর এসে বসলো, এক পাশে বসলো, ওনার পায়ের দিকটাতে বসছে আর কি। আবার মনে হলো যে না, পায়ের দিকে না, মাথার দিকে বসেছে। আবার তখনও উনি ফিল করলেন এটা ফিল করার পর ওনার ঘুমটা খুব হালকা হয়ে যায়। তখন কিন্তু ওনার ঘরে যে ফ্যান চলছে, এই ফ্যানের আওয়াজটা উনি কানে শুনতে পাচ্ছেন। মানে উনি চোখ খুললেন না, কিন্তু ওনার ঘুমটা ভেঙে গেছে। হঠাৎ করে ওনার কানের কাছে বেশ মোটা ভারী কণ্ঠে কেউ একজন বলে ওঠে, সরাসরি তাকে বলে ওঠে, এই তুই এই বাড়িতে কি করিস? এখানে কেন এসেছিস? তুই কেন এখানে? মনে রাখিস, এই ভাষায় কোনো সন্তানাদি হবে না। জাস্ট এটুকুই বলেছে। উনি তো প্রচন্ড ভয় পেয়েছেন। উনি চোখ খুলে দেখেন না, আর কিছুই নাই। তখন ফজরের আজান দিতে বেশ দেরি। উনি তো প্রচন্ড ভয় পেয়েছেন। লাফ দিয়ে উঠে লাইট জ্বালিয়েছেন। লাইট জ্বেলে দেখেন কিছুই নাই, তবে ওই বিছানায় ওই পাশে কিছু একটা বসেছিল, ওই জায়গাটা ডেবে গেছে। এমন আলামত উনার কাছে কিছুটা হলেও মনে হচ্ছিল। এখন এই রকম সময় তো দরজা খুলে ওই আপু আর ভাইকে ডাকাডাকি করা যায় না। উনারা তো ঘুমাচ্ছেন, বিষয়টা ভালো দেখায় না। কিন্তু উনি অপেক্ষায় ছিলেন কখন সকাল হবে, আর উনারা ঘুম থেকে উঠে দরজা খুলে ডাইনিং রুমে আসবেন। উনার তো সারা রাত আর ঘুম হচ্ছে না। যখন সকালবেলা ওনারা ঘুম থেকে উঠে দরজা খুলেছেন, উনি তো দৌড়ে বাইরে বেরিয়েছেন। বাইরে বের হয়েই দেখেন যে ওই আপু। তো আপুকে দেখে উনি বেশ চিৎকার করে বলে উঠেছেন, আপু তাড়াতাড়ি এদিকে আসেন, আপনার সাথে আমার কথা আছে। তো উনার এইরকম চমকে ওঠা দেখে আপুও ভয় পেয়েছেন যে কি হইল আবার। তখন ওই আপু বলছেন, তুমি শান্ত হয়ে বসো, সোফায় বসো। তো সোফায় বসার পর এই জাহিদ হাসান ভাই উনি বলছেন যে আপু, আমার সাথে একটা ভয়ঙ্কর ঘটনা ঘটে গেছে। এই ব্যাপার আমি এই শুনেছি। এইটা শোনার পর এই আপুকে খুব চিন্তিত দেখা যাচ্ছে। উনি ঘুম থেকে ওঠার পর স্বাভাবিকভাবেই মানুষের ফেস এক ধরনের থাকে, কিছুটা পর সেটা ঠিক হয়ে যায়। ঘুম থেকে ওঠার পর ওনার চেহারাটা যেমন ছিল, হঠাৎ করে মনে হলো সেটা আরো মলিন হয়ে গেল। উনি গভীরভাবে কিছু চিন্তা করছেন। কয়েক মিনিট চিন্তা করার পর উনি কিছু কথা বলেন। মনে হলো উনি কোনো রহস্যের গন্ধ পাচ্ছেন। উনি বলেন যে আসলেই অনেক দিন ধরেই কেমন একটা অস্বস্তি বোধ হয়, এই জন্য সাবলেট দিয়েছি যাতে করে এই সমস্যাটা কেটে যায়। কিন্তু বুঝতে পারলাম
এখানে অন্য কোনো সমস্যা। তখন ওই আপু বললেন উনি এর আগে সন্তান সম্ভবা হয়েছিলেন। 7 মাস যখন ওনার গর্ভের সন্তানের বয়স, হঠাৎ করেই এই সন্তানের নড়াচড়া বন্ধ করে দেয়। এরপর যখন ডক্টরের কাছে নিয়ে যাওয়া হয়, তখন দেখা গেল এই সন্তানটি গর্ভের মধ্যেই মারা গিয়েছে। তো এরকম সমস্যার কথা উনি বলেন। এরপর ওই আপু বলেন যে ভাই, তুমি অফিসে যাও, তোমার ভাইও অফিসে যাক, সন্ধ্যার পর তোমার ভাই এই বিষয়টি নিয়ে বিস্তারিত তোমাকে বলবে। তো উনি তখন মোটামুটি তাড়াতাড়ি ফ্রেশ হয়ে চলে যান। কারণ হচ্ছে 7টার সময় ওনার অফিসের একটা স্টাফ বাস একটা নির্দিষ্ট জায়গায় আসে, এজন্য তাড়াতাড়ি ওনাকেও বের হয়ে যেতে হবে। এই সময় তো আর কথা বলার সুযোগও ছিল না, এজন্য উনি দ্রুত চলে যান। তো ওনার স্বামী তখন আসে, আসার পর সন্ধ্যার দিকে আসে, উনিও চলে আসেন। তো ওই ভাই জাহিদ হাসান ভাইকে ডাক দেয়, তখন ওই আপুও ছিল পাশে। তখন দুজন মিলে এই বিষয়গুলো আবারও বলেন যে এই ব্যাপার। তখন বিষয়টা তো চিন্তার বিষয়। মূলত মঙ্গলবারে উনি বাসায় উঠেছেন, মঙ্গলবারে রাতের বেলায় স্বপ্ন দেখেছেন, বুধবার এই স্বপ্নের কথা বর্ণনা করছেন, অর্থাৎ বৃহস্পতিবার উনি অফিস করে বাসায় চলে যাবেন। তো উনি বাসায় যখন গিয়েছে, তো উনার বাবা মার সাথে বিষয়টা শেয়ার করেন এই জাহিদ ভাই। উনার বাবা মা বলেন যে বাবারে, তুই আর ওই বাসায় যাইস না, তোর একটা সমস্যা হয়ে যাবে, নিশ্চয়ই ভয়ঙ্কর কিছু আছে, তোর একটা বিপদ হবে, তুই যে এরকমটা দেখেছিস, সুতরাং তুই ওই বাসায় আর যাবি না। এখন কি করবেন উনি? মা বাবা বলছেন। বাসায় থেকেই ওনার বিভিন্ন বন্ধু বান্ধবদের ফোন দিচ্ছিলেন। তো ওই রকম ভাবে যখন কোনো কিছু পাওয়া যাচ্ছিল না, একটা পর্যায়ে এসে উনি সিদ্ধান্ত নেন যে উনি বাসা পরিবর্তন করবেন না। কেননা ওই আপু ভাইয়া এরকম আন্তরিকতা দিয়ে ওনাকে বাসা ভাড়াটা দিয়েছেন, ছোট ভাইয়ের মতো করে দেখেছেন। তো ওনারা এরকম একটা সমস্যার মধ্যে পড়ে গেছেন, এই মুহূর্তে কিভাবে উনি ওনাদেরকে এই বিপদে ফেলে চলে আসবেন? এর একটা সমাধান তো করে যেতেই হবে। উনি চিন্তা করলেন যে উনি বাসা পরিবর্তন করবেন না, তবে উনি এতটুকু পরামর্শ দিয়েছিলেন ওই ভাইকে ফোন করে যে ভাইয়া, বাসায় মনে হয় সমস্যা আছে, বাসাটা পরিবর্তন করতে হবে, কিন্তু আমি আপনাদের সাথেই থাকবো। তখন এরকম কথাবার্তা হয়ে যায় যে জাহিদ হাসান ভাই ওনাদেরকে ছেড়ে যাবেন না। তো ওই বাসা থেকেই ওনারা বাসা খুঁজছিলেন অন্য কোনো জায়গায়। সন্ধ্যার দিকেই ওই ভাইয়া আর জাহিদ হাসান ভাই চলে আসতেন, দুজনে মিলে বাসা খুঁজতেন। তবে ওই যে মোটা ভারী কণ্ঠে ওনাকে যে বলেছিলেন যে কথাটা, এটা উনি পরবর্তীতে আর না শুনলেও ওই অস্বস্তি বোধটা এটা কিন্তু ছিল। আরও একটা বিষয়, ওই ভাইয়া বলেছিলেন জাহিদ হাসান ভাইকে, ভাইয়া বলেছিলেন যে উনার স্ত্রীর গর্ভের 7 মাসের সন্তানটি নড়াচড়া বন্ধ করে দেওয়ার কয়েকদিন আগে উনি একটি স্বপ্ন দেখেছিলেন। কি সেই স্বপ্ন? উনি স্বপ্ন দেখেছিলেন এই যে রুমটাতে এই জাহিদ হাসান ভাই উনি ভাড়া নিয়েছিলেন, উনি স্বপ্ন দেখেন যে এই ভাইয়া ওই রুমে শুয়ে আছেন। তো একটি বাচ্চা, 1-1.5 বছর বয়সী বাচ্চার মতো হবে, সে দৌড়াদৌড়ি করছে, খেলছে। খেলতে খেলতে বাচ্চাটা কি করলো, বাচ্চাটা দৌড়ে এই ব্যালকনির দিকে চলে যায়। আর ওই ভাইয়া কিন্তু শুয়ে আছেন, শুয়ে শুয়ে সেটা দেখছেন। ওই বাচ্চাটাকে উনি চিনেন না। বাচ্চাটা ব্যালকনির দিকে দৌড়ে যাচ্ছে, হঠাৎ করে বাচ্চাটা পেছন দিক ঘুরলো, ঘুরে ওই ভাইয়ার দিকে তাকিয়ে হাসি দিল। হাসি দেওয়ার পর ওই বাচ্চাটা ব্যালকনি থেকে এক লাফ দিয়ে নিচে পড়ে গেল। তখন ওই ভাইয়া তাড়াতাড়ি করে ওই ব্যালকনির দিকে চলে গেল।
বাচ্চাটার কি হলো দেখার জন্য। উনি নিচ দিকে তাকিয়ে দেখেন ওই বাচ্চাটা নিচে পড়ে এমনভাবে চ্যাপ্টা হয়ে গেছে, মারা গেছে, একদম রাস্তার সাথে মিশে গেছে। অনেক সময় অনেক পাকা নরম ফল যদি আমরা উপর থেকে ফেলে দেই, তখন ফ্লোরের উপর পড়লে যেমন চ্যাপ্টা হয়ে যায়, ওরকম হয়ে গেছে। এই স্বপ্নটা দেখার পর উনি ধরফর করে উঠে বসেন যে আরে এটা কি দেখলাম। এর কয়েকদিন পর ওনার স্ত্রীর গর্ভের সন্তানটি নড়াচড়া বন্ধ হয়ে গিয়েছিল। তাহলে বোঝা যাচ্ছে যে এই স্বপ্নের একটা দুর্দান্ত অর্থ ছিল। ওই সময়ের প্রেক্ষাপটে উনি বুঝতে পারেন নাই। তো এটা জাহিদ হাসান ভাইকে জানিয়েছিলেন। তো যাই হোক, বাসা ওনারা খুঁজতেছিলেন। তবে এর মধ্যে যেটা হয় সেটা হচ্ছে যে ওনাদেরকে ভালো কোনো হুজুর দেখাতে বলেন। এর ভিতরে আরেকটা সমস্যা হয়ে যায়, লকডাউন শুরু হয়ে যায়। লকডাউন শুরু হয়ে সাধারণত অফিস আদালত বন্ধ হয়ে যায়। এই জাহিদ হাসান ভাই উনি উনার যে বাড়ি চট্টগ্রামে নাজিরহাট পৌরসভাতে, সেখানে উনি চলে যান। এর মধ্যে ফোনে যোগাযোগ হচ্ছিল ওই ভাই আপুর সাথে। উনারা হুজুর দেখাচ্ছিলেন। একটা পর্যায়ে ওই ভাইয়া ফোন করে জানিয়েছেন আলহামদুলিল্লাহ সমস্যার সমাধান হয়ে গেছে। মূলত ওই ভাইয়া জানান যে এই ভাইয়া এবং আপুর উপরে ভয়ঙ্কর এক জিন চালান করে দেওয়া হয়েছে। বিশেষ করে এই আপুর উপরে এর প্রভাবটা একটু বেশি। আর এই জিনটা শুধু একটা কাজই করবে, কোনো সন্তান হতে দেবে না। আর এই কাজটা মূলত কে করছিল? ওই ভাইয়া যে অনুমানটা করছিল, এটা হচ্ছে তারই আপন বড় ভাইয়ের স্ত্রী। মূলত এই ভাইয়া এবং আপু পছন্দ করে বিয়ে করেছিলেন, যেটা পরিবার থেকে আসলে মেনে নেয়নি প্রথম দিকে। পরবর্তীতে মেনে নিয়েছে। তখন তো আসলে কি করবেন, ওনারা মেনে নিতে বাধ্য হন। এখন চাকরি সুবাদে ওই ভাইয়া তো তার ওয়াইফকে মানে ওই আপুকে নিয়ে চলে আসেন অন্য আরেকটা জায়গায়। এখানে বাসা ঠিক করেছেন, ওনারা ঘর সংসার করছেন। মূলত ওই ভাইয়ার বড় ভাইয়ের স্ত্রী তিনি এই কুপরামর্শটা তার পরিবারের সদস্যকে দিয়েছেন যে এই ছেলে তো বিয়ে করেছে এই মেয়েকে, তো এই মেয়ের যেন কোনো সন্তান না হয়। এখানে দুটা উদ্দেশ্য। এক, এই ছেলের কোনো ওয়ারিশ যদি জন্মগ্রহণ করে তাহলে সম্পত্তি ভাগাভাগি হয়ে যাবে, এটা একটা সমস্যা। তো কোনো সন্তান হতে দেওয়া যাবে না, যেন কোনো ওয়ারিশ না হয়। আর সম্পত্তি ওই ভাইয়ার বড় ভাই সেই যেন বুক দখল করতে পারে। এই কুপরামর্শটা সেই বড় ভাইয়ের স্ত্রীর মাথা থেকে আসছে এবং সেই পরামর্শের সম্মত হয়েই এই ভয়ঙ্কর অপকর্মটা ওনারা করেছেন। তো হুজুরের কাছ থেকে এই ধরনের তথ্য পাওয়ার পর হুজুর ওনার পদ্ধতিতে রুকিয়া করে বিষয়টা সমাধান করেছিলেন। তবে আলহামদুলিল্লাহ এর বেশ কিছুদিন পর যখন লকডাউন উঠে যায়, সবকিছু ঠিকঠাক হয়ে যায়, এরপর অবশ্য উনি অন্য বাসায় চলে গিয়েছিলেন। বেশ কিছুদিন পর জাহিদ হাসান ভাইয়ের মেসেঞ্জারে ওই ভাইয়া একটা ছবি পাঠিয়েছিলেন। দেখা গেল ওনার একটা সন্তান হয়েছে, এটা সেই সন্তানের ছবি। বিভিন্ন সময় এই সন্তানের সাথে ওনাদের খুনসুটির ছবি, বিভিন্ন ভিডিও, এইগুলো ওনার মেসেঞ্জারে পাঠাতেন। এই ছিল ঘটনা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফিজ।